ওয়েলকাম বন্ধুরা। আমরা এর আগে আয়নীয় এবং সমযোজী বন্ধন এই অধ্যায় থেকে আয়নীয় বন্ধন সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কারা কারা আয়নীয় বন্ধন তৈরি করে, আয়নীয় যোজ্যতা কী, আয়নীয় যোজ্যতার পরিমাপ ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন আমাদের আজকের বিষয়। সমযোজী বন্ধন কেন তৈরি হয়, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, কারা সমযোজী বন্ধন তৈরি করে, সমযোজ্যতার পরিমাপ কি ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ধীরে ধীরে আমরা প্রতিটা বিষয়ে আলোচনা করব। আর তোমাদেরকে বলছি যে তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ভিডিওটা দেখতে থাকো। আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, আয়নীয় বন্ধন কেন তৈরি হয় তোমাদেরকে বলেছিলাম, কীভাবে তৈরি হয় বলেছিলাম। সেখানে বলেছিলাম যে দুটো বিপরীতধর্মী মৌল, একটার তড়িৎ ঋণাত্মকতা খুব কম, অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল, আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তারা যখন পরস্পর কাছাকাছি আসে তখন কি হয়, তখন যে পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা খুব কম এবং যার বহিস্থকক্ষে ইলেকট্রন কম থাকে, অর্থাৎ 1, 2 বা 3টে থাকে, তারা কি করে, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দেয় ইলেকট্রন ওই 1টা 2টো বা 3টে ইলেকট্রনটাকে ছেড়ে দেওয়ার। আর যে সমস্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং বহিস্থকক্ষে ইলেকট্রন সংখ্যা বেশি, অর্থাৎ 5টা 6টা 7টা এরকম, তারা কি করে, ইলেকট্রন গ্রহণ করার একটা প্রবণতা দেখায়। তো ফলে কি হয়, একজন ইলেকট্রন ত্যাগ করছে আর একজন ইলেকট্রন গ্রহণ করছে। এইভাবে কি করে, ওরা ওদের বহিস্থকক্ষে অষ্টক পূর্ণ করে। যাদের একের বেশি কক্ষপথ আছে ইলেকট্রনের, তারা কি করে, অষ্টক পূর্ণ করার চেষ্টা করে 8টা ইলেকট্রন। আর যাদের শুধুমাত্র একটাই কক্ষপথ, যে সমস্ত পরমাণুর, তারা চেষ্টা করে কি, দ্বৈত মানে কি, ডুপ্লেট, অর্থাৎ 2টো ইলেকট্রন পূর্ণ করার চেষ্টা করে। তো এই জন্য কী হয়, একজন ইলেকট্রন দেয় আর একজন ইলেকট্রন নেয়। এইভাবে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় বন্ধন তৈরি হয়। সমযোজী বন্ধন কীভাবে তৈরি হয়, সমযোজী বন্ধন তৈরি হয় যে এই দেয়া নেয়া করে নয়, দুজনেই দেবে, দুজনেই ব্যবহার করবে, এই রকম। কারা এগুলো করে সেগুলো আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে। যেমন ধরো হাইড্রোজেনে কী হয়, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, আমি যদি এটা পরে আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব। হাইড্রোজেনের আমরা জানি যে একটাই মাত্র ইলেকট্রন এবং একটাই কক্ষপথ। এখন দুটো হাইড্রোজেন যখন পাশাপাশি আসে তখন কি হয়, ওদের যেহেতু একটা কক্ষপথ, ওরা সবসময় চায় যে ওই কক্ষপথটা 2টো ইলেকট্রন দিয়ে পূর্ণ করে রাখতে। তো কীভাবে করবে, এখানে তো একজন দেবে আর একজন নেবে, এটা সম্ভব নয়, যে দেবে তা তো ফাঁকা হয়ে যাবে। তো তখন এরা কি করে, এরা এই ইলেকট্রন একজন এখানে দিল, এও এখানে দিল, দুজনেই মাঝখানে দিল, দিয়ে কী করে, ইলেকট্রনটাকে সমভাবে ব্যবহার করে। অর্থাৎ এর থাকলো, এরও থাকলো, এরা বলল ভাই তুইও আমারটা ব্যবহার কর, আর আমিও তোরটা ব্যবহার করি। ফলে কি হচ্ছে, দুজনেই 2টো ইলেকট্রনের উপরে ভাগ বসায়। তাহলে জিনিসটা বোঝা গেল, কেউ কাউকে একেবারে দিল না আর কেউ একেবারে নিল না, দুজনেই দিল এবং দুজনেই ব্যবহার করার মতো এগ্রিমেন্ট করলো, শর্ত করলো বা চুক্তি করলো, ঠিক আছে। তো এইটাকে বলা হয় সমযোজী বন্ধন। যখন একটা করে ইলেকট্রন দেয় তখন তাকে বলা হয় এক বন্ধন, একটা করে ইলেকট্রন দিলে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় এক বন্ধন। সেক্ষেত্রে আমরা সাধারণভাবে কীভাবে লিখি, এইচ একটা ড্যাশ চিহ্ন দিয়ে আরেকটা এইচ, মানে এইটা হচ্ছে এক বন্ধনের চিহ্ন। তো এটা হলো সমযোজী বন্ধন, যেখানে ইলেকট্রন ভাগাভাগি করে ব্যবহার করে। কেন করে, কারা করে, সেটা আমরা পরে আলোচনা করছি। তার আগে সমযোজী যৌগ সম্বন্ধে তোমাদের কিছু বলি। কোন কোন যৌগগুলো সমযোজী যৌগ। দেখো, সমযোজী যৌগের উদাহরণ যেগুলো আমি তোমাদের দেবো সেগুলো হচ্ছে, আমাদের প্রথম হচ্ছে কি, অধাতব অক্সাইড। অধাতব অক্সাইড কীরকম, যেমন ধরো CO2, কার্বন ডাইঅক্সাইড, SO2, সালফার ডাইঅক্সাইড, NO2, ঠিক আছে, H2O,
এইগুলো সবই অধাতব অক্সাইড এবং এগুলো সবই হচ্ছে সমযোজী যৌগ, যে P2O5 ফসফরাস পেন্টক্সাইড এইরকম। এবার কিছু কিছু অধাতব হাইড্রাইড, যেমন ধরো NH3 হাইড্রাইড মানে বোঝো তো, যে হাইড্রোজেনের যৌগ, NH3 PH3 ফসফিন, হাইড্রোফ্লোরিক অ্যাসিড HF HCl এরকম, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সমযোজী যৌগ। এছাড়া জৈব যৌগ যা আছে প্রায় সমস্তটাই হচ্ছে সমযোজী যৌগ। যেমন ধরো মিথেন CH4, ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথিলিন C2H4 এরকম আর কি, ক্লোরোফর্ম CHCl3 এরকম, মানে জৈব যৌগ প্রায় সবই হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে। এই হলো সমযোজী যৌগের উদাহরণ। এইবার আমরা যেটা আলোচনা করব যে সমযোজী যৌগ ও আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগের মধ্যে কি পার্থক্য। আচ্ছা, প্রথমেই হচ্ছে যে পার্থক্য ভৌত অবস্থা। ভৌত অবস্থা কি? সাধারণত তোমাদেরকে আগেই বলেছি যে আয়নীয় যৌগগুলো কিন্তু সাধারণত হয় কঠিন পদার্থ, কেলাসাকার কঠিন, ঠিক আছে, কেলাসাকার কঠিন, কেলাসাকার কঠিন। আর সমযোজী যৌগগুলো সাধারণত কী হয়? সমযোজী যৌগগুলো হয় গ্যাসীয় বা তরল, গ্যাসীয় বা তরল হয়, কিন্তু কঠিনও হয়। সাধারণত গ্যাসীয় বা তরল হয়, কিন্তু কঠিনও হয়। গ্যাসীয় হচ্ছে কি? মিথেন। তরল কি? তরল হচ্ছে যেমন ধরো জল, ইথাইল অ্যালকোহল, এগুলো হচ্ছে তরল, কিন্তু কঠিনও হয়। কঠিন কি? যেমন চিনি, কঠিনও হয়। আমি লিখে দিচ্ছি, কঠিন কি? কঠিন হচ্ছে কি? ধরো চিনি, এটা কিন্তু একটা সমযোজী যৌগ, ঠিক আছে, C12H22O11। আর ধরো যেমন ধরো আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড NaCl, একটা কঠিন পদার্থ। তো আয়নীয় যৌগগুলো সাধারণত কেলাসাকার কঠিন পদার্থ। আচ্ছা, আর কি? যে আয়নীয় যৌগ সাধারণত কী হয়, যে কোনো বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই, বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই, মানে একটা অণু এভাবে কিন্তু থাকে না, এটা কিন্তু বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব আছে, মানে একটা অণু আলাদাভাবে থাকে। তোমাদের আগে আমি বলেছিলাম যখন আমরা আয়নীয় যৌগ পড়ছিলাম, যে যেমন ধর সোডিয়াম ক্লোরাইড, একটা সোডিয়াম আয়নকে ঘিরে থাকে 6খানা ক্লোরিন পরমাণু। আবার একটা ক্লোরিন পরমাণু না বলা ভালো ক্লোরাইড আয়ন, মানে Cl মাইনাস। তো একটা Cl মাইনাসকে ঘিরে থাকে 6টা সোডিয়ামের আয়ন Na+। তো এইভাবে একটা বড় ক্লাস তৈরি হয়। ওই জন্য আলাদা করে NaCl অণুর কিন্তু কোনো অস্তিত্ব নেই। সেই জন্য আমি বলেওছিলাম যে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের থেকে সংকেত ভর কথাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব আছে। অর্থাৎ আলাদা করে তুমি একটা চিনির অণুকে তুমি আলাদা করতে পারবে, বা ইথাইল অ্যালকোহলের একটা আলাদা অণুর অস্তিত্ব আছে, বা মিথেনের একটা আলাদা অণুর অস্তিত্ব আছে, বা জলের একটা আলাদা অণুর অস্তিত্ব আছে, ঠিক আছে। আর কি? এটা হলো। এরপর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি, হাই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে কি বেশি, কিন্তু এর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবই কম। যেমন ধরো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, CCl4 এর স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 77 ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই কম, ঠিক আছে। আবার NaCl এর গলনাঙ্ক কত? NaCl গলনাঙ্ক হচ্ছে 820 ডিগ্রি
সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক হচ্ছে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতেই পারছো যে কত বেশি, এর 1600 ডিগ্রি আর এর কোথায় 77 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশিরভাগ ক্ষেত্রে সমযোজী যৌগের গলনাঙ্ক কিন্তু বা স্ফুটনাঙ্ক দুটোই খুব কম হয়, কিন্তু ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষায় আছে। এইগুলোই তোমরা একটু বেশি করে মনে রাখার চেষ্টা করবে। ব্যতিক্রমটা কি? যেমন ধরো SiO2, ঠিক আছে, SiO2-র গলনাঙ্ক প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। SiO2-র গলনাঙ্ক প্রায় 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এগুলো হচ্ছে ব্যতিক্রম। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আছে, এমন একটা সমযোজী যৌগের উদাহরণ দাও যার গলনাঙ্ক খুব বেশি। তো তোমরা এই উদাহরণটা দিয়ে দেবে। দ্রাব্যতা, দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে যে তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কি হয়, পোলার দ্রাবকে সহজেই দ্রবীভূত হয়। পোলার দ্রাবক মানে কি? যাদের অণুগুলো তরল অবস্থায় কি থাকে, প্লাস এবং মাইনাস, অর্থাৎ ধ্রুবীয় আকারে থাকে, কিছুটা প্লাস কিছুটা মাইনাস, মানে পুরোপুরি প্লাস মাইনাসে ভেঙে যায় না, কিন্তু দুটো মেরু উৎপন্ন হয়। দুটো মেরুতে কী হয়, একদিকে প্লাস আর একদিকে মাইনাস, এরকমভাবে থাকে। তো এই রকম দ্রাবকে এরা সাধারণত দ্রবীভূত হয়। জল কিন্তু একটি পোলার দ্রাবক, সেই জন্য জলে NaCl খুব সহজেই দ্রবীভূত হয়, ঠিক আছে। আর সমযোজী যৌগগুলো কী হয়, সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না। পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবকে খুব একটা দ্রবীভূত হয় না। এরা সাধারণত কী হয়, নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। নন পোলার দ্রাবক কোনগুলো? যেমন ধরো ক্লোরোফর্ম, বেনজিন, এগুলো হচ্ছে নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক। সমযোজী যৌগগুলো এইগুলোতে দ্রবীভূত হয়, যেমন CCl4 বেনজিনে দ্রবীভূত হয়, ঠিক আছে। আর পোলার দ্রাবক কি? জল। তাহলে পোলার দ্রাবকে কারা দ্রবীভূত হয়? আয়নীয় যৌগ। আর নন পোলার দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকে কারা দ্রবীভূত হয়? সমযোজী যৌগ। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা কি? তড়িৎ পরিবাহিতা দেখো, এরা হচ্ছে তড়িৎ পরিবাহী। কখন? গলিত বা দ্রবীভূত অবস্থায়, কঠিন অবস্থা নয়, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহী। এরা কিন্তু তড়িৎ পরিবাহী নয়, কোনো অবস্থাতেই তড়িৎ পরিবাহী নয়, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে তোমাদের আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য। এই পার্থক্যগুলো পরীক্ষায় এলে তোমাদের তো 5-6টা পার্থক্য বা 5-6 নম্বরের কোশ্চেন এখন আর থাকে না, হয়তো 3 নম্বর থাকতে পারে অথবা 2 নম্বর থাকতে পারে। তো তোমরা সেইভাবে তোমরা এই পার্থক্যগুলো লিখবে, ঠিক আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, তোমাদের 3 নম্বরের কোশ্চেন কিন্তু থাকবে না এই চ্যাপ্টার থেকে। তোমাদের MCQ থাকবে, আমি বলে দিই। MCQ হচ্ছে একটা থাকবে, 1 নম্বর করে, 1 × 1 মানে হচ্ছে 1, ঠিক আছে। খুব ছোট কোশ্চেন, 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, হ্যাঁ, ভেরি শর্ট, মানে খুব ওই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। এটাও একটা থাকবে 1 নম্বরের 1। আর হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন কী থাকবে? 2 নম্বর থাকবে 2টো, 2 × 2 মানে 4, ঠিক আছে। 3 নম্বরে কিন্তু কোনো কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। তো এইবার চলো আমরা দেখি যে কিভাবে সমযোজী যৌগগুলো তৈরি হয় বা সমযোজী বন্ধন তৈরি হয়। তো সেইটা করার জন্য আমরা আরেকবার চলে যাব পর্যায় সারণীর সেই চিত্রটার দিকে, ঠিক আছে। সেইখান থেকে আমরা দেখব যে কারা কারা এই সমযোজী বন্ধন তৈরি করে। দেখো, আমি নিয়ে এসেছি পর্যায় সারণী, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা। তোমাদের আমি বলেছিলাম যে এই পর্যায় সারণীর বাঁদিকে যারা আছে তাদের কিন্তু তড়িৎ ধনাত্মক যে ধর্ম সেইটা কিন্তু প্রবল, আর ডান দিকে যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মক।
এইগুলো বেশিরভাগ ধাতু আর এইগুলো হচ্ছে অধাতু। ডান দিকের এগুলো হচ্ছে অধাতু। তাহলে এদের মধ্যে এদের সাথে এদের একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। আমি একটু আগে বললাম এরা তড়িৎ বিশেষ করে ধনাত্মক আর এরা তড়িৎ ঋণাত্মক। তো এদের মধ্যে যখন আদান প্রদান হতো তখন এরা ইলেকট্রন ছাড়তো আর এরা ইলেকট্রন গ্রহণ করতো। কিন্তু যখন এই ডান দিকের যে অধাতব মৌলগুলো, বিশেষত ডান দিকের এই উপরের দিকের এই মৌলগুলো, এই মৌলগুলো এরা যখন পরস্পরের সাথে বন্ধন তৈরি করে তখন কিন্তু মানে এদের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, কাছাকাছি। ফলে কী হয়, কে ইলেকট্রন দেবে আর কে ইলেকট্রন ছাড়বে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি সেটা আরেকবার আমি তোমাদের বলে দিই। তড়িৎ ঋণাত্মকতা বলতে বোঝায় যে ইলেকট্রনকে টেনে রাখার ক্ষমতা। কোনো পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনকে কতটা জোরে টেনে রাখছে সেইটা হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ। এখন দেখা যাচ্ছে যে এইখানে অধাতব মৌলগুলোর বেশিরভাগই কিন্তু ওই তড়িৎ ঋণাত্মকতা যথেষ্টই বেশি। ফলে কেউই সহজে ইলেকট্রনকে ছাড়তে চায় না, মানে একেবারের জন্য ছাড়তে চায় না। তাই জন্য কী করে, কেউই যখন ছাড়তে চায় না তখন তারা কি করবে, তো চলো ভাই আমিও ব্যবহার করি, তুমিও ব্যবহার করো। তোমার যদি খুব পছন্দের একটা জিনিস হয় এবং সেটা যদি আরেকজনের খুব পছন্দের হয় তখন কি হবে, তো সে তোমার কাছে যদি চায় তুমি কি তাকে একেবারের জন্য দিয়ে দেবে? দেবে না। তুমি কি করবে, তুমি বলবে যে ভাই দেখো এটা আমার খুব পছন্দের জিনিস, আমি একে ছাড়তে পারবো না, আমি আর তুমি চলো দুজনেই এটা ব্যবহার করি। হতে পারে সেটা একটা ধরো বই, তোমার পছন্দের বই, সে চাইলো, তারও পছন্দের, এবার একটাই আছে ওই বইটা, তো তোমরা কি করবে, ভাগাভাগি করে ব্যবহার করবে। এক্ষেত্রেও তাই, ইলেকট্রন ভাগাভাগি করে এরা ব্যবহার করবে, প্রায় সমধর্মী পরমাণুগুলো। ঠিক আছে, তাহলে কারা করে সমযোজী যৌগ গঠন সেটা তোমরা দেখলে। আমি যে উদাহরণগুলো দিয়েছিলাম সেখানে তোমরা খেয়াল করে দেখো, CO2 ছিল, NO2 ছিল, হ্যাঁ, SO2 ছিল, সালফার ডাই, সব দেখো এই দিকের মৌলগুলো এইরকম ছিল। ঠিক আছে, তাহলে এরা সমযোজী যৌগ গঠন করে। এবার কিভাবে গঠন করে সেটা আমরা দেখব। আচ্ছা, এই সমযোজী যে বন্ধন এর ধারণাটা দিয়েছিলেন বিজ্ঞানী G.N. লুইস 1916 সালে। তিনি কিভাবে এই যে সমযোজী অণুগুলো গঠিত হয় সেই ধারণাটা পরিষ্কার করে দিয়েছিলেন। তাই তার নাম অনুসারে এইটাকে বলা হয় লুইস ডট ডায়াগ্রাম বা লুইস বিন্দু গঠন। ঠিক আছে, লুইস ডট ডায়াগ্রাম তোমাদের পরীক্ষা অনেক সময় আসে। লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে তোমরা দেখাও H2 অণুর কীভাবে বন্ধন তৈরি হয়। তো চলো আমরা দেখি। দেখো H, তোমরা জানো হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 1। তার মানে হাইড্রোজেনে ইলেকট্রন আছে কটা? একটা। এবং তার কক্ষপথ কটা? যেহেতু একটা বা দুটো ইলেকট্রন যার থাকে তাদের কক্ষপথ হচ্ছে একটাই, প্রথম কক্ষপথ। এবং প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এর একটা আছে, এর একটা আছে, তাহলে এরা কি করবে, এরা দেখো যেহেতু একই মৌলের পরমাণু, একজন দেবে আর একজন নেবে, এটা হয় না, দুজনে তো ধর্ম একই। তখন কি করবে, এরা ভাগাভাগি করবে, এও দেবে আর এও দেবে। ঠিক আছে, এও দিল, এও দিল, দিয়ে কি করলো, দুটো ইলেকট্রন মাঝামাঝি থাকলো। এ বলল তুইও নে ব্যবহার কর, এ বলল তুইও নে ব্যবহার কর। তাহলে এরও কক্ষপথে দুটো ইলেকট্রন থাকলো, এরও দুটো ইলেকট্রন থাকলো। ঠিক আছে, তো এইভাবে এদের ইলেকট্রন জোড় তৈরি হলো। এই ইলেকট্রন জোড়টাকেই বলা হয় বন্ধন বা সমযোজী বন্ধন। ইলেকট্রন জোড়, মনে রাখবে কথাটা, ইলেকট্রন জোড়। যদি একটা করে ইলেকট্রন দিয়ে একটা জোড় তৈরি করে তাহলে এক বন্ধন তৈরি, একটা বন্ধন। তাহলে এই আমরা এইভাবে লিখি ড্যাশ চিহ্ন দিয়ে, তাহলে এটা এক বন্ধন তৈরি হলো। ঠিক আছে, এখানে ইলেকট্রন ছিল 1, এখানে 1 ছিল, এখানে হয়ে গেল কি 2, দুজনেই দুটো করে ব্যবহার করছে। এবার দেখো F2 অণুর গঠন। F2 মানে হচ্ছে ফ্লুরিন। আচ্ছা, ফ্লুরিনের সরবহিস্থকক্ষী ইলেকট্রন কটা থাকে? ফ্লুরিনের সরবহিস্থকক্ষী ইলেকট্রন থাকে 7টা। এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 9। তার মানে কি থাকে, 2 আর হচ্ছে 7, এরও 2 আর 7 একই তো। তাহলে আমরা একটা জিনিস তোমাদের বলে দিই যে তড়িৎযোজী হোক বা আয়নী কী বলো ওটা সমযোজী হোক,
আমাদের কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুধুমাত্র বহিস্থ কক্ষের ইলেকট্রন, ভেতরের ইলেকট্রনগুলো কিন্তু নয়। বহিস্থ কক্ষের ইলেকট্রনরাই কিন্তু কি করে, এই বন্ধন গঠনে সাহায্য করে। ফলে আমরা শুধুমাত্র ওই বহিস্থ কক্ষের ইলেকট্রন নিয়েই আলোচনা করব। তাহলে এই বহিস্থ কক্ষ কটা? 7টা। এইটাকে ওই জন্য বলা হয় যোজ্যতা কক্ষ। 7টা, এর হচ্ছে 7টা। তাহলে 7টা কীভাবে থাকে দেখো, 1 2 3 4 5 6, এখানে দিলাম একটা 7টা। মানে এইভাবে থাকে তা নয়, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে করি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এবার কি হয় দেখো, এর একটা কম আছে 8টা থেকে, এরও একটা কম আছে। তো এখানেও যেহেতু সমধর্মী এবং কেউ কাউকে ইলেকট্রন কিন্তু দিলে তার কম হয়ে যাবে, তো এখানে ওই ভাগাভাগি করবে। করার ফলে কী হবে, একটা জোর গঠন হবে, একটা ইলেকট্রনের জোর। 4 1 2 3 4 5 6 7 8। তাহলে এরও দেখো 8টা হলো, এরও 8টা হলো, এই দুটোকে নিয়ে। তাহলে মাঝখানে দুটো থেকে গেল, মানে এর একটা এর একটা, তাহলে একটা ইলেকট্রন জোর গঠন হলো। এটাকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে। তাহলে এইভাবে সমযোজী এক বন্ধন তৈরি হয়ে গেল। এবার হচ্ছে এইচএফ অণুর গঠন। এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড। এইচ এর কটা থাকে, এর ইলেকট্রন হচ্ছে একটা, আর ফ্লুরিন এর ইলেকট্রন হচ্ছে 7টা। আমরা জানি এর একটাই, 1, আর এর কটা 9টা, তার মানে 2 আর 7। বহিস্থ কক্ষে কটা 7টা, তাহলে বহিস্থ কক্ষে 7টা, 1 2 3 4 5 6 7। আর এর কি, এর হচ্ছে একটাই, তাহলে এর একটা লিখলাম এখানে। তোমরা মাথাতেও লিখতে পারো, একই ব্যাপার, কিছু যায় আসে না। আমি শুধু এটা লাল দিয়ে একটু এই জন্যই করলাম, যাতে দুটোর আলাদা পরমাণুর যে ইলেকট্রন আসছে সেইটা যাতে বোঝানো যেতে পারে, ঠিক আছে। তাহলে এর তো একটা লাগবে, আর এরও লাগবে একটা। এর একটা পেলে দুটো ইলেকট্রন পূর্ণ হবে, ডুপ্লেট। হ্যাঁ, আর এর হচ্ছে একটা পেলে এর কী হবে, অক্টেট পূর্ণ হবে, মানে অষ্টক পূর্ণ হবে, এর দ্বৈত পূর্ণ হবে। তাহলে এ দিল একটা, আর এ দিল একটা, ঠিক আছে। তাহলে হয়ে গেল বন্ধন তৈরি, এইচ এফ। 1 2 3 4 5 6 7, আর এর হচ্ছে একটা। তাহলে দুটো মাঝখানে দুটো, এর একটা নিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক বন্ধনী একটা তৈরি হয়ে গেল। ওই কী হলো, এটা এইচ এফ, এক বন্ধন, ঠিক আছে, এইচ এফ হলো। এবার দেখো HCl। HCl কী হয়, হাইড্রোজেনের একটা জানি, আর ক্লোরিনের কি পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত, 17। তাহলে ইলেকট্রন সজ্জা 2 8 আর 7, বহিস্থ কক্ষে 7টা, ফ্লুরিনের মতো। তা আমি ওই একই রকমভাবে হয়, 7টা আছে, তাহলে এ একটা ইলেকট্রন মাঝখানে দিল ওর এইটা, আর এও একটা ইলেকট্রন মাঝখানে দিল। দেওয়ার ফলে কী হলো, দেওয়ার ফলে তৈরি হয়ে গেল HCl। 1 2 3 4 5 6, এর একটা, আর এটা লাল দিয়ে দেখাই, এর একটা লাল দিয়ে। তাহলে এইখানে মাঝখানে দুটো ইলেকট্রন থাকলো, এর একটা, ফলে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং HCl তৈরি হলো, তাদের মধ্যে এক বন্ধনী। সরি, লাল দিয়ে আমি লিখে ফেললাম, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, তোমাদের বুঝতে পারাটা হচ্ছে আসল। HCl, মাঝখানে একটা বন্ধন তৈরি হলো। মনে রাখবে, একটা ইলেকট্রন জোড় মানে হচ্ছে এক বন্ধনী। আমরা পরের দ্বিবন্ধনী এবং ত্রিবন্ধনীও দেখব। আচ্ছা দেখো, H2 অণু কীভাবে গঠিত হয়। দেখো, হাইড্রোজেনের হচ্ছে 1, আমরা আগেই দেখেছি। অক্সিজেনের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8। পরমাণু ক্রমাঙ্ক 8 মানে কি, ইলেকট্রন সজ্জা হচ্ছে 2 আর 6, বহিস্থ কক্ষে হচ্ছে 6টা ইলেকট্রন। আমি লিখেছি 1 2 3 4 5 আর 6, তার মানে 8টা পূর্ণ হতে কটা লাগবে, আরও দুটো ইলেকট্রনের কম আছে। এই দুটো ইলেকট্রনই কী হয়, ওই হাইড্রোজেনের সাথে জোড় গঠন করে।
করে ওই দুটি ইলেকট্রন পূর্ণ করে। জিনিসটা বোঝা গেল? তাহলে কি করে, এখানে এ একটি ইলেকট্রন দিল আর এ এখানে একটা ইলেকট্রন দিল। এবার অক্সিজেন এখানে একটা ইলেকট্রন দিল আর এখানে একটা ইলেকট্রন দিল। ঠিক আছে, অক্সিজেন তাহলে দুটো হাইড্রোজেনকে দুটো ইলেকট্রন দিল, মানে দিয়ে দিল তা নয়, মানে জোড় গঠন করার জন্য। আর দুটো হাইড্রোজেন একটা একটা করে দুটো দিল। তাহলে কটা মোট জোড় গঠন হলো? মোট দুটো কিন্তু ইলেকট্রন জোড় গঠন হলো, দুটো ইলেকট্রন জোড়। ঠিক আছে, একটা হচ্ছে কি, ধরো হাইড্রোজেন এখানে দিলাম, হ্যাঁ, আর এখানে একটা হাইড্রোজেন। ঠিক আছে, এর তো একটা ছিল। আচ্ছা, অক্সিজেন এখানে 1 2 3 4, এদিকে একটা এদিকে একটা, আর হাইড্রোজেনের একটা করে। তাহলে কি হলো, হাইড্রোজেন নিল, এই হাইড্রোজেন এইটা নিল, আর অক্সিজেন কি করলো, অক্সিজেন, তাহলে অক্সিজেন দেখো এখন 8টা হলো, 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের দুটো হলো, এই হাইড্রোজেনের দুটো হলো। তাহলে দুখানা কিন্তু ইলেকট্রন জোড় গঠন হলো অক্সিজেনের, একটা এইদিকে হাইড্রোজেনের সাথে আর একটা এইদিকে হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, এইচ ও এইচ, এটা কিন্তু দুটো ইলেকট্রন জোড়, মানে দুটো বন্ধন তৈরি হলো। এটা যদিও এটা দ্বিবন্ধনী নয়, কিন্তু দ্বিবন্ধনী কাকে বলে, যে মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তো এক বন্ধন, এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন, আলাদা আলাদা। যদি একই দুটো পরমাণুর সাথে যদি দুটো বন্ধন থাকে তাহলে সেটা দ্বিবন্ধনী, আমরা পরে করব সেটা। ঠিক আছে, এটাও এক বন্ধনী, এটাও এক বন্ধনী, দুটো আলাদা ইলেকট্রন জোড় তৈরি হলো। এইভাবে H2O অণু তৈরি হলো। এবার ধরো অ্যামোনিয়া। দেখো অ্যামোনিয়ায় নাইট্রোজেনের হচ্ছে কত, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, তাহলে ইলেকট্রন সংখ্যা 2 আর 5, তাহলে বস্তু কক্ষে 5টা এইভাবে থাকে, 5টি ইলেকট্রন আমি দেখিয়েছি। তাহলে তার মানে কটা কম আছে, 3টে কম আছে। কী করে, ওই 3টে ইলেকট্রনকে পূর্ণ করার জন্য 3টে হাইড্রোজেনের সাথে জোট বন্ধন করে। মানে এখানে দিল, এখানে দিল, এখানে দিল, এখানে দিল, এখানে দিল, আর এখানে দিল। তাহলে কি হলো, এইচ এন এইচ এইচ, তাহলে কি হলো, এখানে দুটো থেকে গেল আর হাইড্রোজেনের একটা করে। তাহলে নাইট্রোজেন কি হলো, দেখো 8টা পূর্ণ হলো, 1 2 3 4 5 6 7 8, এই হাইড্রোজেনের দুটো হলো, এই হাইড্রোজেনের দুটো হলো, এই হাইড্রোজেনেরও দুটো হলো। আর এই দুটো কিন্তু কারোর সাথে বন্ধন গঠন করলো না, এটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটা যাই হোক তোমাদের পরে তোমরা জানতে পারবে। তাহলে 3টে হাইড্রোজেনের সাথে 3টে এক বন্ধন গঠন করলো। তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা হাইড্রোজেন, আর এখানে দুটো ইলেকট্রন থেকে গেল। তাহলে এইভাবে NH3 তৈরি হলো। আচ্ছা দেখো, আমি এখানে মানে 4টে কার্বন, 4টে হাইড্রোজেন এবং একটা কার্বন এখানে দেখিয়েছি। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 এবং 4। তাহলে বহিস্থ কক্ষে কটা আছে, 4টে। তাহলে 4টে দেখালাম, 1 2 3 4। ঠিক আছে, আর হাইড্রোজেন তো একটা করে জানোই। তাহলে কার্বনের কিন্তু 4টে কম আছে, মানে 8টা হওয়ার কথা, সে জায়গায় 4টে আছে। তাহলে কার্বন কি করবে, ওই 4টে পরমাণু কোথাও থেকে জোগাড় করার চেষ্টা করবে। সেই জোগাড় করার চেষ্টা করে কি করবে, 4টা হাইড্রোজেনকে খুঁজে বার করেছে, করে বলে ভাই তোরা একটা করে দিয়ে, আমি তোদেরকে একটা করে দিই, করে আমরা জোড় বন্ধন গঠন করি। তো হাইড্রোজেন দিল এখানে একটা, এখানে দিল একটা, এখানে দিল একটা, আর আমি এইটা একটু কাছাকাছি হয়ে গেছে, তো চলো একটু কাছাকাছি হলেও বুঝতে অসুবিধা হবে না। আর হাইড্রোজেন কি করলো, এটা হাইড্রোজেন দিল, কার্বন প্রত্যেকে একটা করে দিল, প্রত্যেকে একটা করে দিল এবং প্রত্যেকের থেকে একটা করে নিল, এইখানে দিল। এটা হচ্ছে কার্বন,
কার্বন। ঠিক আছে, তার ফলে কি হলো, কার্বন তাহলে 1 2 3 4, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবার এই হাইড্রোজেনের ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের, এখানে হাইড্রোজেনের, আর এখানে হাইড্রোজেনের। ফলে কি হলো, হাইড্রোজেন এখানে নিল, এখানে দুটো হলো, এখানে দুটো হলো, আর এখানেও দুটো হলো। সরি, এটা এইখানে হবে। ঠিক আছে, আর কার্বনের কি হলো, কার্বনের এই সবগুলোর সাথেই এইভাবে করে নিল। তাহলে এখানে দেখো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। তাহলে কার্বনে 8টা ইলেকট্রন হয়ে গেল, আর হাইড্রোজেনের সবগুলোতেই দুটো করে হয়ে গেল। এখানে একটা বন্ধন হলো, একটা ইলেকট্রন জোর, এখানে একটা ইলেকট্রন জোর, এখানে একটা ইলেকট্রন জোর, আর এখানে একটা ইলেকট্রন জোর। তাহলে কি হলো, তাহলে এখানে এক বন্ধন হলো এইচের সাথে, এখানে এক বন্ধন হলো এইচের সাথে, এখানে এক বন্ধন হলো এইচের সাথে, এখানে এক বন্ধন হলো এইচের সাথে। তো চারদিকে 4টে বন্ধন তৈরি হয়ে গেল, মানে চারদিকে 4টে ইলেকট্রন জোর তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই সবগুলোই হলো এক বন্ধনী। এরপরে আছে দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী কিভাবে তৈরি হয়, অর্থাৎ দুটো করে ইলেকট্রন জোর আর 3টে করে ইলেকট্রন জোর কীভাবে তারা বন্ধন তৈরি করে। এরপরে আমরা সেইগুলো দেখব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। পরের ভিডিওতে আমরা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কিভাবে তৈরি হয় সেটা বোঝার চেষ্টা করব। তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবে। এই ভিডিওটা যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু দ্বিবন্ধন আর ত্রিবন্ধনটা সহজে বুঝতে পারবে না। তো এইটা ভালো করে দেখবে, দেখে তারপর আমরা পরের ভিডিওতে ওইটা করব। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।